হংকং এর ঘরের মাঠে হংকংকে হারাবে বাংলাদেশ ফুটবল টিম। দেখেন এই জিনিসটা দুইটা কারণে সম্ভব। এক, যদি ফরমেশন 4-4-2 অথবা 4-2-3-1 এরকম হয়, এন্ড ফরমেশনে কিছু চেঞ্জ আনতে হবে প্লেয়ারদেরকে। স্টার্টিং 11-এ কারা কারা কাদেরকে রাখলে আসলে হংকং এর মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা পসিবল। দেখেন হাবরেরা মানে টাকলা কাবরেরা কি করবে ওটা জানি না, বাট আমি আমার মতো যেটা আমার মনে হইতেছে যে যদি এদেরকে স্টার্টিং 11-এ রাখে বা ফরমেশনটা যদি 4-4-2 করে, সেই অর্থে হয়তো বা বাংলাদেশ হংকং এর ঘরের মাঠে যে হংকংকে হারায় আসতে পারে। যদিও এটা অনেক বেশি ডিফিকাল্ট, বিকজ হংকং এর মাঠে হংকং ফুল হোম অ্যাডভান্টেজ পাবে, পাশাপাশি সমর্থনদের যে একটা মানে ক্রেজনেস যে একটা ব্যাপার স্যাপার, সেটা হংকং এর মাঠে গেলে বোঝা যায়। আমরা ইন্ডিয়ার সাথে হংকং এর একটা ম্যাচ দেখছিলাম, পুরো গ্যালারি পুরো মানে ইউরোপিয়ান স্টাইলে সাজানো। যেরকম রিয়াল মাদ্রিদের খেলা হলে সব সাদা, ব্রাজিলের খেলা হলে সব হলুদ, ম্যানচেস্টার সিটির খেলা হলে সব ব্লু, লিভারপুলের খেলা হলে সব রেড, এরকম একটা ব্যাপার। ফুল স্টেডিয়াম তাদের জার্সির কালারের সাথে সবাই সেম জার্সি পরে আসে এবং পুরো চিল্লায় একাকার করে ফেলে। সুতরাং যদি ফরমেশন 4-4-2 করে এবং স্টার্টিং 11-এ যদি গোলকিপিং পজিশনে মিতুল মার্মা ছাড়া আর কাউকে পাওয়া যাইতেছে না, সুতরাং মিতুল মার্মাই থাকুক। রাইট ব্যাক পজিশনে তাজউদ্দিন, লেফট ব্যাক পজিশনে জায়ান। দেখেন জায়ান অফেন্সিভলি ডিফেন্সিভলি দুই জায়গাতেই খুবই চমৎকার। লাস্ট ম্যাচটা দেখার পরেও যদি টাকলা ওরে কোনোভাবে স্টার্টিং 11-এ না রাখে, তাইলে মানে ওরে গালি দেওয়া ছাড়া কোনো কোনো মানে উপায় নাই, গালি দিতে হইব। সুতরাং জায়ান লেফট ব্যাক, রাইট ব্যাকে তাজউদ্দিন, এবং দুজন সেন্টার ব্যাকের মধ্যে ফার্স্ট চয়েস হচ্ছে আপনার তারিক কাজী অ্যান্ড সেকেন্ড চয়েস তপু বর্মন। অভিজ্ঞতার একটা দাম আছে। এখন হয়তো বা সেকেন্ড হাফে কিংবা 70 মিনিট পরে সেখানে শাকিল আহমেদ তবুকে নামানো যেতে পারে, সেও চমৎকার। বাট তপু বর্মন এক্সপিরিয়েন্সের জন্য সে এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। সুতরাং তপু বর্মন, তারিক কাজী, দুজন সেন্টার ব্যাক, রাইট ব্যাকে তাজউদ্দিন, লেফট ব্যাকে হচ্ছে আপনার জায়ান, এবং গোলকিপিং তো বললামই, সেটা হচ্ছে মিতুল মার্মা ছাড়া আমাদের হাতে ওইরকম আর কোনো অপশন নাই। এবার আমরা আসি ফোরম্যান যে মিডফিল্ড আছে সেখানে। দেখেন সমিত সোম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং শেখ মুরসালিন, এই চারজনকে যদি মিডফিল্ডে রাখা হয়, যদিও হাতে অনেক অপশন থাকে, তারা পরে নামবে, বেঞ্চ হয়ে সাবস্টিটিউট হয়ে নামবে। যেরকম কাজেম শাহ আছে, পরে দুইটা সুয়েল আছে কিংস এর প্রোডাক্ট, দুজন সুয়েল রানা আছে, আর অনেকে আছে, তাদেরকে মানে বেঞ্চ সাবস্টিটিউট করে নামানো হোক। শেখ মুরসালিনের যথেষ্ট কোয়ালিটিফুল একজন প্লেয়ার, যে কিনা অ্যাটাকিং মিড প্লাস সেকেন্ড স্ট্রাইকার পজিশনও খুবই চমৎকার করে থাকে। তার পাশাপাশি হামজা চৌধুরীকে নিয়ে কিছু বলার নাই, একমাত্র প্রাণ আমাদের বাংলাদেশ ফুটবলের, যে কিনা পুরা অ্যাটাকে ডিফেন্সে মিডফিল্ডে সব জায়গায় সমান তালে মিলাই চলতেছে, গোলও করতেছে। সুতরাং হামজা বক্স টু বক্স যাবে, অপোনেন্টের অ্যাটাক ডিস্ট্রয় করে দিবে এবং সেখান থেকে সে অ্যাটাকে যাবে। তারপর যে দুইজন অ্যাটাকার থাকবে তাদেরকে সে হেল্প করবে। পাশাপাশি সমিত সোম এবং জামাল ভুঁইয়া পুরো মিডফিল্ডটাকে হামজার পাশাপাশি কন্ট্রোল করার চেষ্টা করবে। অ্যান্ড শেখ মুরসালিন নিচে প্লাস উপরে অ্যাটাকেও যাবে, প্লাস ডিফেন্সেও একটু হেল্প করবে। সেই সাথে হামজা এবং শেখ মুরসালিন এই দুজন যখন অ্যাটাকে যাবে, তখন শেখ মুরসালিন এবং হামজা পুরা গতিময় তাদের পিছন পিছন ছুটবে, এবং যখন অপোনেন্ট অ্যাটাকে আসবে তখন হামজা চৌধুরী এবং শেখ মুরসালিন খুবই কুইকলি নিচে নেমে আসতে পারবে, বিকজ তাদের ওই ক্যাপাবিলিটি আছে। জামাল ভাই এবং সমিত সোম দুজনে মিলা জাস্ট মিডফিল্ডে হোল্ড করবে। এটা যদি হয় তাহলে এটা বেস্ট হয়। অ্যান্ড অ্যাটাকে যে দুজন থাকবে সেখানে হচ্ছে প্রথমত ফাহমিদুল ইসলাম, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে রাকিব হোসেন। দেখেন রাকিব হোসেনের যথেষ্ট স্পিড আছে, খুবই চমৎকার স্পিড, ফিনিশিং হয়তো বা বাজে, বাট ফাহমিদুল ইসলাম সেটা আশা করি কভার করতে পারবে। সুতরাং 4-4-2 যদি হয়, সেই ক্ষেত্রে আরেকটা যেটা ভালো কিংবা ভালো দিক বা বাংলাদেশের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের ডিফেন্স খুবই দুর্বল, এবং আমরা দেখছি যে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে লিড নিয়ে শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারে না এবং ম্যাচ হারে অথবা ড্র করে। সুতরাং আমরা লিড নিয়েও আমরা লিডটা ধরে রাখতে পারতেছি না। সে অর্থে যদি 4-4-2 করা হয়, ওই যে ফোরম্যান মিডফিল্ড আছে তারা অনেকটা নিচে আসা ডিফেন্সকে সাহায্য করতে পারবে, অপোনেন্ট অ্যাটাক করতে খুব একটা বেশি সুযোগ পাবে না। সো যদি এটা করে আর কি, এখন সব তো টাকলা রাতে, আমরা তো কিছু করতে পারবো না, বাট টাকলা যদি একটু বুদ্ধি খাটায়, যদি একটু সিন্ডিকেট থেকে একটু বাইরে হতে চায়, টাকলার সিন্ডিকেট বাইরে করবো কে? টাকলায় যদি সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি চায় আমার ম্যাচটা জিতা উচিত,
ডু অর ডাই ম্যাচ, ম্যাচ জিততেই হইব। পরে ইন্ডিয়ার সাথে খেলা আছে, এরপরে সিঙ্গাপুরের সাথে খেলা আছে। সুতরাং যদি টাকলা কয় আমি এশিয়ান কাপে চাইতে চাই, অবশ্যই আমি বলি নেক্সট ম্যাচ জিততে হইব। সো এই ম্যাচটা ডু অর ডাই হইতে যেতেছে। সুতরাং হংকং এর এগেইনস্টে জিতা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তাদের ঘরের মাঠে। বাট যদি ফরমেশন এমন হয় তাহলে খারাপ হয় না। সেকেন্ড হাফে কাজেম শাহ আছে, দূরে সুয়েল আছে, তারপরে ইব্রাহিম আছে। সুতরাং ডিফেন্সে শাকিল আহমেদ, তপু আছে, সাদউদ্দিন আছে, অপশনের অভাব নাই। তাদেরকে সেকেন্ড হাফে নামানো হোক, কিংবা 70-75 মিনিট থেকে সাবস্টিটিউট করে নামানো হোক। বাট স্টার্টিং ইলেভেন এমন হোক 4-2-3 ফরমেশন হলেও সেম স্টার্টিং ইলেভেনটা থাকুক। এত করে আমি মনে করি যে এই ম্যাচে বাংলাদেশ এই ম্যাচটা জেতা সম্ভব। এবং সবকিছু টাকলার হাতে, অপেক্ষা করি, দেখা যাক 14 তারিখ বিকাল মানে সন্ধ্যা 6টায় সে কি করে তার বিশ্বসেরা কোচ, হ্যাঁ দেওয়ানবাগি গালি আসে, গালে না করি। টাকলার উপর দেখি টাকলায় কি করে, কোনো ভরসা তো রাখি না, তারপরও দেখি টাকলায় ঠিকঠাক মতো খেলাইতে পারে কিনা। 4-2-3 করলেও খারাপ হয় না, 4-4-2 করলেও খারাপ হয় না। সুতরাং আমরা অপেক্ষা করি। আমাদের অপেক্ষা 14 তারিখ বিকাল সন্ধ্যা 6টায় বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ। বেস্ট অফ লাক বাংলাদেশ। আমাদের মানে আমরা যারা ফুটবল লাভার আছি না, তারা ক্রিকেটের চেয়ে ফুটবলকে বেশি প্রাধান্য দিই, কিন্তু আমরা আসলে বাংলাদেশিরা ফুটবল ক্রিকেট দুটাতেই সমান ভাগে ভাগাভাগি করে থাকি এবং একসাথে মারা খাই। লাস্ট বলে যে আমরা হারি, লাস্ট মিনিটে লাস্ট মোমেন্টে যে আমরা গোল খাই ম্যাচ হারি। সো সব বাদ, যা হয়েছে ভুলে যেতে চাই, নতুন ভাবে সবকিছু শুরু করতে চাই। অ্যান্ড বেস্ট অফ লাক বাংলাদেশ ফুটবল টিম।